স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। শ্রমিকদের কর্মদক্ষতার অভাব এখনও আমাদের রপ্তানি আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে বড় বাধা। শ্রমিকদের কর্মদক্ষতা বাড়াতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। আজ আমরা আলোচনা করতে চাই কর্মদক্ষতা বৃদ্ধি নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন হামিম গ্রুপের মানব সম্পদ বিভাগের গ্রুপ কনসালটেন্ট ডক্টর উলফাত হোসেন এবং অনন্ত গার্মেন্টসের কমপ্লায়েন্স বিভাগের পরিচালক মাহফুজ হোসেন। যেটা মাহফুজ হোসেন এবং যেটা উলফাত হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো আছি, আপনাকেও ধন্যবাদ। ডক্টর উলফাত হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি প্রথমেই আমরা যখন বলছি যে শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধি কম থাকার কারণে আমাদের রপ্তানি আয়তে প্রবৃদ্ধি, কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি আমরা অর্জন করতে পারছি না। এবং আমাদের রপ্তানি বলতেই আমরা বুঝিয়ে আসলে আমরা আরএমজি সেক্টরের কথা বলছি, গার্মেন্টস সেক্টর আমাদের সবচেয়ে বড় খাত, রপ্তানি খাত। এবং সেইখানে আমাদের যে প্রতিদ্বন্দ্বী দেশগুলো রয়েছে, প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, সেখানে বলা হয় যে সেখানকার শ্রমিকদের কর্মদক্ষতা আমাদের চেয়ে বেশি। কেন বেশি, কেন আমাদের কম? বিষয়টা আসলে দেখতে হবে এভাবে যে আমাদের দেশে কর্মদক্ষতা যে কম, এটা কিন্তু সারা পৃথিবীতে এটা অ্যাকসেপ্টেড হয়েছে যে আমাদের দেশে কর্মদক্ষতা শ্রমিকদের কম। এখন এটা কেন কম, সেই জায়গাটিতে আমাদের হাত দিতে হবে। সে কম হওয়ার প্রধানতম কারণ হলো যে উপযুক্ত প্রশিক্ষণ, সে উপযুক্ত প্রশিক্ষণ আমরা দিচ্ছি কিনা। এবং আমাদের যদিও আজকাল উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার বিভিন্ন ইন্ডাস্ট্রি তারা বিভিন্ন প্রোগ্রাম নিয়েছে, কিন্তু দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। আমি বলতে চাচ্ছি যে দুটো জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। একটা হলো যে অন দি জব ট্রেনিং, আর একটা হলো অফ দি জব ট্রেনিং। অন দি জব ট্রেনিং কি হবে? অন দি জব ট্রেনিং এর উপরে আছে মেশিনারিজ হ্যান্ডলিং, অপারেশনাল মেশিন যেগুলো আছে সেগুলোকে হ্যান্ডেল করা, সেগুলোকে সঠিকভাবে করা, এবং যদি সেই মেশিনগুলো কোনো কারণে ব্রেকডাউন করে তাতে কত অল্প সময়ে কত তাড়াতাড়ি সেই মেশিনটাকে আমরা আবারও সঠিক জায়গা মতো আনতে পারি, অথবা এটাকে রিপ্লেস করতে পারি কত দ্রুত। যত দেরি হবে রিপ্লেসমেন্টে এবং মেশিনটা ঠিক করতে, ততই কিন্তু আমার প্রোডাকশন আবার লস হতে থাকবে। আচ্ছা আচ্ছা, এই একটি জিনিস যেটা আমাদের দেশে লক্ষ্য রাখতে হবে, আমাদের শ্রমিকদের সেই ট্রেনিংটি দিতে হবে। আর দ্বিতীয় হলো অফ দি জব ট্রেনিং। এই অফ দি জব ট্রেনিং এর মধ্যে দুটো ভাগে ভাগ করতে হবে। একটা হলো যে অ্যাটিটিউড ডেভেলপমেন্ট, যে এই কোম্পানিটি আমি ওন করি, এই কোম্পানিটা আরেকজনের, সুতরাং এখানে লস হোক, এটা নষ্ট হয়ে যাক, এই ধারণা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। সেটার জন্য একটা মাইন্ডসেট তৈরি করতে হবে। সেটা মাইন্ডসেট করতে হলে এতে রীতিমতো ট্রেনিং আছে, বৈজ্ঞানিক উপায়ে ট্রেনিং আছে, সাইকোলজিক্যাল ট্রেনিং আছে, এবং সমস্ত ট্রেনিংগুলো দিয়ে তাদেরকে রেডি রাখতে হবে তাদের জন্য। ধন্যবাদ জনাব উলফাত হোসেন। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব মাহফুজ হোসেন। আপনার কাছে আমি জানতে চাচ্ছি অফ দ্য জব ট্রেনিং এর কথা বলছিলেন জনাব উলফাত। অফ দ্য জব ট্রেনিং স্পেশালি গার্মেন্টস সেক্টরে কি হয়? আপনার অভিজ্ঞতা কি বলে? অ্যাকচুয়ালি অফ দ্য জব ট্রেনিং এর সুযোগটা তো খুবই কম। জি, কারণ একজন গার্মেন্টস শ্রমিক সে যে কাজে যে ব্যস্ত আছে, তার দিন শেষে কাজ করে, তার বাসার কাজ করে পরদিন আবার কাজে যে যোগদান দিচ্ছে, তার অফ দ্য জব ট্রেনিং এর সুযোগটা কম। ইনফ্যাক্ট এখানে যে ট্রেনিং এর যে কথাটা বললেন, এখানে যেটা হচ্ছে প্রথমত আমাদের গার্মেন্টস সেক্টরের কর্মীদের কর্মদক্ষতা বাড়াতে গেলে ফর্মাল ট্রেনিংটার ব্যবস্থা করতে খুব হবে। জরুরি, খুবই জরুরি। ফর্মাল ট্রেনিং ছাড়া যেভাবে এসে অন দ্য জব ট্রেনিং বা অফ দ্য জব ট্রেনিং করে এভাবে খুব বেশি দূর এগোনো যাবে না। তো তাহলে সেভাবে কর্মদক্ষতা একটা কিন্তু জিনিস আছে যেটা অনেকেই বলেন যে কালচারালি আমরা এরকম যে আমরা একটু কম কাজ করি। ঠিক আছে, হয়েছে তো অনেক। প্রতিটা ঘন্টার জন্য আমি যে কারণে একজন কর্মী বেতন পায়, সে তার প্রতিটা ঘন্টার জন্য সে কাজ করছে কিনা, এই মানসিকতারও তো আসলে একটা প্রয়োজন, যেটার জন্য এক ধরনের মোটিভেশনাল ট্রেনিং বা সেশন থাকা উচিত। এটা চলমান আছে, ফ্যাক্টরিতে চলমান আছে, এবং এইটার সমস্যাটা প্রকট নয়। আচ্ছা, যেটা মূল যে জিনিসটা হচ্ছে যে আপনি যেটা বলছেন, আমাদের দেশের কর্মীরা কিন্তু কর্মবিমুখ নয়, তারা যথেষ্ট পরিশ্রম করে। জি, কিন্তু প্রত্যেকটা মানুষের একটা প্রোডাক্টিভিটি ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটি উন্নয়নটা করা দরকার, যেটা উল্টোভাবে বলেন যে ট্রেনিং এর মাধ্যমে উন্নয়ন করে। এটা একটা লিমিট পর্যায়ে করা যাবে, কিন্তু যে জিনিসটা হচ্ছে ফর্মাল ট্রেনিং এর মাধ্যম দিয়ে এটা সবচেয়ে ভালোভাবে করা সম্ভব। কিন্তু এটার সাথে আরো অন্যান্য আরো আনুষঙ্গিক অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তার আগে নেব একটা বিরতি। থ্যাংক ইউ। আমরা নিচ্ছি একটি 30 সেকেন্ডের বিরতি, আমাদের সাথেই থাকবেন। ফিরছি আবার আলোচনায়। ডক্টর উলফাত হোসেন, আমরা যখন কর্মদক্ষতা বৃদ্ধির কথা বলছিলাম, কর্মদক্ষতা বৃদ্ধি আপনি বলছেন অফ দ্য জব ট্রেনিং, সত্যিকার অর্থে অফ দ্য জব ট্রেনিং সেই অর্থে আসলে আমাদের হয় না। কিন্তু আমরা যদি একটু গার্মেন্টস সেক্টর দেখে একটু আলোচনা করি, যেহেতু আমাদের এক্সপোর্টের বড় একটা অংশ, মোর দ্যান 80% হচ্ছে আমাদের গার্মেন্টসের উপর। আমাদের শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধি আর কি কি আছে? যেমন শুধু
কর্মপরিবেশেরও তো একটা বড় বিষয় আছে। ও অফকোর্স, সেইটা আসলে কত অফকোর্স অফকোর্স এই জায়গাটি আমি আপনাকে ধন্যবাদ দেই শামীম, যে পরিবেশটাও লাগবে। জি, এখন ওয়ার্কিং কন্ডিশনটা কতটুকু কনজেনিয়াল ফর প্রোডাক্টিভিটি সেইটা কিন্তু আমাদের অবশ্যই বিচার বিশ্লেষণ করতে হবে। এবং আমাদের দেশে বেশ কিছু ইন্ডাস্ট্রি আছে যারা এই কর্ম পরিবেশ এটাকে অনেকটা টক্সিক পরিবেশে রূপান্তরিত করে ফেলে। তারা অনেক কিছু দিতে চায় না, যেখানে এসির প্রয়োজন সেখানে এসি নেই, যেখানে ফ্যানের প্রয়োজন সেখানে ফ্যান নেই, যেখানে মানে ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সেটা নেই, ভালো ক্যাফেটেরিয়া নাই যেখানে একসঙ্গে 2000 একসঙ্গে 5000 শ্রমিক বসে খেতে পারে। জি। হ্যাঁ, আপনি দেখবেন যে এই শ্রমিকরা অনেক সময় যখন তারা লাঞ্চ ব্রেক হয় তারা ওই জায়গাতে তারা কোনো জায়গাই পায় না, তারা বারান্দায় বসে সিঁড়িতে বসে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করছে। এখন এই যে পরিবেশ উন্নয়ন এটা কিন্তু আমাদের একটা প্রচণ্ড প্রয়োজন বাংলাদেশের জন্য। এবং পরিবেশ উন্নয়ন করলে সেখানে সাইকোলজিক্যালি শ্রমিককে এবং কর্মচারীকে বা অফিসারকে সবাইকেই খুব একটা শান্তি দেয়, একটা ভালো লাগে যে ওয়েল আই এম ওয়ার্কিং ইন এ কোম্পানি, যে কোম্পানিটা আমার এতটা কেয়ার নেয়, আমার টেক কেয়ার করছে, আমার টেক কেয়ার নিচ্ছে, সেই পরিবেশটাও তৈরি আনতে হবে। ধন্যবাদ জনাব মাহফুজ হোসেন। আপনার কাছে আমি যে বিষয়টা জানতে চাচ্ছি, যখন আমরা কর্ম পরিবেশের কথা বলছি তখন আমি একটু অ্যালায়েন্স অ্যাকর্ডের কথা আসতে চাই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যারা গার্মেন্টস বায়ার আছে তাদের যে জোট, দুটি জোট অ্যালায়েন্স অ্যাকর্ড, তারা তাদের মেয়াদ শেষ হওয়ার কথা হচ্ছে 2018 সালের জুলাই মাসের দিকে হওয়ার কথা, এবং কিন্তু এখন বলা হচ্ছে তারা আরও থাকতে চাচ্ছেন এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে কর্মপরিবেশ উন্নত করবার জন্য তারা একটি ভালো ব্যবস্থা করতে চায়, একটা স্থায়ী ব্যবস্থা দেখে যেতে চায়। তাহলে কি আমরা সেই কাজ করতে পারছি না, যারা আমরা এখানকার এন্টারপ্রেনার, যারা আমরা প্রতিষ্ঠান চালাচ্ছি সেইখানে? এই বিষয়ে আমি একটু বিস্তারিতভাবে বলতে চাই। জি, সেটা হলো যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের বাংলাদেশে আসা যে প্রেক্ষিতটা যেটা ছিল, সেটা মূলত ছিল তাজরিনের ঘটনা এবং রানা প্লাজা দুর্ঘটনার পরে ওয়ার্কারদের নিরাপত্তার উপরে নির্ভর করে। এবং এটা মূলত বায়ারদের তাদের রিকোয়ারমেন্ট থেকেই তারা এটা এসেছিল। তাদের মূল লক্ষ্য ছিল এই যে বিল্ডিংয়ে ওয়ার্কাররা কাজ করছে সেটা যেন নিরাপদ হয়, আগুনের যে ঝুঁকিটা ছিল সেই আগুনের ঝুঁকিটি থেকে যেন নিরাপদ হয়, এবং যে কর্ম পরিবেশে কাজ করছে সেই কর্ম পরিবেশটা যেন ওয়ার্কারের জন্য স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ হয়। আপনার জানা থাকবে নিশ্চয়ই যে আমাদের লেবার ল এবং লেবার ল রুলসের মধ্যে এই কর্ম পরিবেশ সম্পর্কে বিস্তারিত লেখা আছে। কাজেই যে প্রসঙ্গটি উৎপন্ন হয়ে নিয়ে এসছেন এগুলো ওখানে কভার করা আছে। আমরা বিশ্বাস করি যে গার্মেন্টস সেক্টর যথেষ্ট উন্নতি করেছে, এগিয়ে যাচ্ছে, এবং এই জিনিসগুলো ধাপে ধাপে ধীরে ধীরে উন্নতি হবে। এখন যে পরিবেশে গার্মেন্টস আছে, আপনি যে কথা বলেন বা ডাইনিং এর কথা বলেন, এগুলো অনেক উন্নত হয়েছে এবং আমাদের অনেক অনেক উন্নত হয়েছে, আরো সুযোগ আছে, উন্নত হবে। এখন আসছি অ্যাকর্ড অ্যালায়েন্স, তাদের যে তাদের যে মূল যে জায়গাটা ছিল সেটা হচ্ছে প্রথম যে দেখাটা হচ্ছে বিল্ডিং এর নিরাপত্তা, সেটা হয়ে গেছে, অনেকখানি হয়েছে। এবং তারপরে আগুনের ঝুঁকি নিরাপত্তা, সেটা অনেকখানি হয়েছে। এবং অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের যে রিপোর্টটা আপনারা পেয়েছেন জানেন যে অ্যাকর্ডের 75% কাজ হয়েছে যে কোনো ফ্যাক্টরি, আর বড় একটা অংশের ফ্যাক্টরি তাদের রেমিডিয়েশন কমপ্লিট হয়েছে। মাত্র 50টা ফ্যাক্টরি তার বাতিল করেছে। অ্যালায়েন্সের ক্ষেত্রেও তারা যতগুলো ফ্যাক্টরি কাজ করেছে তার প্রায় 70% ফ্যাক্টরির কাজ, মানে 70% কাজ কমপ্লিট হয়েছে। অর্থাৎ ফ্যাক্টরিগুলো সক্ষমতা অর্জন করেছে আগুনের নিরাপত্তা এবং অন্যান্য নিরাপত্তার বিষয়ে, ফ্যাক্টরিগুলো সক্ষমতার প্রয়োজন আছে অর্জন করেছে, এবং এটা চলছে। আর কর্মপরিবেশ নিরাপত্তা এটা একটা চলমান বিষয়। তো চলমান বিষয়টা কখনো কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে, একটা নির্দিষ্ট প্রোগ্রামের মাধ্যমে এটা করা যাবে না, এটা অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রোগ্রামগুলো শুরু করেছে বা যে দিক নির্দেশনা অ্যাকর্ড অ্যালায়েন্স বা বায়াররা দিয়েছে, বা ফ্যাক্টরির যে উদ্যোক্তারা তারা যেগুলো নিজে থেকে শুরু করেছেন, সেই উদ্যোগগুলো চলমান রাখতে হবে, সেটা যেন চলমান থাকে, সেটা বড় ইম্পর্টেন্ট। এখানে অ্যাকর্ড অ্যালায়েন্স কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য থাকার প্রয়োজনীয়তা খুব বেশি আছে বলে আমি মনে করি সেটা, এবং আপনি বলছেন সক্ষমতা অর্জন করতে সেটা পারে। ডক্টর উলফাত হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি তাহলে বায়ার প্রেসক্রিপশন যেটা, বা বায়ারদের যে প্রেসক্রিপশন, সেটা থেকে আমরা যদি বেরো আসতে চাই, ইনফ্যাক্ট তাদের প্রেসক্রিপশন এটা হয়েছিল,
আমরা কেন বায়ারদেরকে আসলে বাংলাদেশি এন্টারপ্রেনার কেন বায়ারদেরকে সেই নিশ্চয়তা দিতে পারছে না, অ্যাসুরেন্স দিতে পারছে না যে তারা সেটা পারে? হ্যাঁ, রানা প্লাজা এবং তাজরিনের মতো বড় দুর্ঘটনা ঘটেছে, কিন্তু কি এমন মেজার আমরা নিচ্ছি যেটা তাদেরকে আশ্বস্ত করতে পারে? আমি এই বক্তব্যটা আমি একটু পিছনে যাব। সেটা হলো যে তাজরিনের ঘটনার পরে যেটা হলো সেটা তো একটা সারা পৃথিবী ব্যাপী এটা গেল। রাইট রাইট। রানা প্লাজার ঘটনার পরে যে ছবিগুলো আপনারা দেখেছেন, বিভৎস ছবি, একজন একজনকে জড়িয়ে ধরে পড়ে আছে, পিতা এসছে কন্যাকে খুঁজতে, অনেক লাশের মধ্যে পিতা পাচ্ছে না, তারপর ছবি দেখে পিতা হাউমাউ করে কেঁদে উঠলো। জি। এই জিনিসগুলো কিন্তু বাইরের বিশ্বের খুব নাড়া দিয়েছে এবং আমার মনে আছে যে প্রাইমার্ক একটা বায়ার আমাদের প্রাইমারে কিন্তু ওর পরে পরে ঘটনায় প্রাইমার্ক একটা সাইনবোর্ড তাদের ইয়েতে লন্ডনে লাগিয়েছিল যে উই ডোন্ট সেল বাংলাদেশি ক্লোথস। সেই রকম সময় এই যে একটা মানে ধাক্কা লেগেছিল, চরম ধাক্কা লেগেছিল একটা, আমি বলবো সেই ধাক্কাটা থেকে ওরা যে বেরিয়ে আসার জন্য অ্যাকর্ড এবং অ্যালিয়েন্স মনে করছে যে আমরা এখান থেকে উইথড্র করলে, সুপারভিশনটা উইথড্র করলে বাংলাদেশের আবার স্ল্যাক হবে। কিন্তু আমি মনে করি এটা তাদের ভ্রান্ত ধারণা। তার কারণ আমরা যে স্ট্যান্ডার্ডটা অ্যাটেন্ড করেছি, আমরা মনে করি আমাদের বাংলাদেশি গার্মেন্টসের ইন্ডাস্ট্রিজ মালিকরা তারা বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এই জিনিসগুলোকে মেনটেন করতে হবে এবং করছে। ধন্যবাদ আপনাকে। আমরা নিব একটি বিরতি। আমরা নিচ্ছি বিরতি, আমাদের সাথেই থাকবেন, আমরা ফিরছি শীঘ্রই। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আজ আমরা আলোচনা করছি কর্মদক্ষতা নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন হামিম গ্রুপের মানব সম্পদ বিভাগের গ্রুপ কনসালটেন্ট ডক্টর উলফাত হোসেন এবং অনন্ত গার্মেন্টসের কমপ্লেন্স বিভাগের পরিচালক মাহফুজ হোসেন। জনাব মাহফুজ হোসেন, আমি উলফাত হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব মাহফুজ হোসেন, আপনার কাছে আমি বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যখন কথা বলতে চাচ্ছি নিরাপত্তার বিষয়ে এবং আমরা বলছি কর্মপরিবেশ উন্নতির কথা, শ্রমিকের কর্মদক্ষতার কথা বলছি, দক্ষতার সাথে কর্মপরিবেশের একটা বড় ভূমিকা রয়েছে এবং সেই পরিবেশের একটি ফিজিক্যাল, আমি যদি বলি ইনফ্রাস্ট্রাকচারটা কেমন একটা ফ্যাক্টরি, সেটা গুরুত্বপূর্ণ, এবং কর্ম এবং নিরাপত্তার কথা যেটা ভুল বলেছি আমরা। এখন রানা প্লাজা এবং তাজরিনের পরে আমরা আসলে বিল্ডিং সেফটি নিয়ে বড় কাজ করছি, ফায়ার সেফটি নিয়ে অনেক কাজ করছি। সেই জায়গাটা আসলে আমরা কেন নিজেরাই আগে থেকে আসতে পারলাম, নিজে থেকেই একটা ব্যবস্থা রাখতে পারলাম না, যেটা আসলে দুর্ঘটনা ঘটার পরে বিদেশিদের পরামর্শে আমাদের করতে হচ্ছে? এই ব্যর্থতা আসলে কি আমাদের? যে আসলে কলকারখানা যেখানে অনেক শ্রমিক কাজ করে, এগুলো আইডেন্টিফাইড ঝুঁকিপূর্ণ জায়গা। আমাদের বিল্ডিং কোডেও এটা ঝুঁকিপূর্ণ জায়গা হিসাবেই চিহ্নিত আছে। জি, অ্যাকচুয়ালি পৃথিবীর সব জায়গায় এরকমই, কিন্তু ঝুঁকিপূর্ণ হবে, কিন্তু গুরুত্বপূর্ণ যেটা, এই ঝুঁকিকে মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুতি এবং ব্যবস্থাপনা আছে কিনা, সেটা গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে কিছুদিন আগে আমেরিকা একটা ফ্যাক্টরিতে আগুন লেগেছে, সেখানেও প্রাণহানি হয়েছে। এগুলো ঘটবে, কিন্তু রানা প্লাজার ঘটনাটা একটু অতিরিক্তভাবে প্রচার এবং ঘটনাটার ব্যাপকতা এত বেশি ছিল, যার জন্য এটা বেশি আলোচনা এসেছে। এখন আমি যদি বলি অনেক বেশি ছিল আলোচনা, হিউম্যান ক্যাজুয়ালিটি অনেক বেশি, ক্যাজুয়ালিটি অনেক ব্যাপকতা অনেক বেশি ছিল, যার জন্য এটা আলোচনা এসছে। যে জিনিসটা হচ্ছে যে ঝুঁকির যেগুলো, আমি যদি বলি প্রথম কথা হচ্ছে একটা বিল্ডিং এর ঝুঁকি, যেটা আপনি বললেন যে এটা আর্থকুয়েক থেকে হতে পারে অথবা অন্য কোনো কারণে বিল্ডিং দুর্বল কাঠামো, সেটার জন্য হতে পারে, যেটা একটা রানা প্লাজার যেটা উদাহরণ এসছে। দেন তারপরে আগুনের ঝুঁকি, যেটা আমরা আলোচনা করেছি, এবং যে কর্মপরিবেশের ঝুঁকিটা। কিন্তু এর সাথে যেটা হচ্ছে নিরাপত্তা বোধ, ওয়ার্কারদের মধ্যে নিরাপত্তা বোধটা খুবই ইম্পর্টেন্ট। সেই নিরাপত্তা বোধ কখন বোধ করবে? একটা হচ্ছে ফিজিক্যাল নিরাপত্তা বোধ করবে, তার বিল্ডিং যেখানে কাজ করছে সেই বিল্ডিংটা কীরকম, বিল্ডিংয়ের মধ্যে সে পর্যাপ্ত ব্যবস্থা দেখতে পাচ্ছে কিনা, তার পর্যাপ্ত প্রশিক্ষণ আছে কিনা, ফায়ার ফাইটিংয়ের জন্য যে ব্যবস্থা আছেগুলো আছে, ফায়ার ফাইটিং সেগুলো পর্যাপ্ত আছে কিনা, এবং সে নির্বিঘ্নে বেরোয় যেতে পারার অধিকার আছে কিনা, তার ব্যবস্থা আছে কিনা। এখন অ্যাকর্ড অ্যালায়েন্স আসার পরে এই ব্যবস্থাগুলো যথেষ্ট উন্নতি হয়েছে এবং এগুলোকে খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এখন যে জায়গাটা রয়েছে সেটা হলো যে কর্মপরিবেশে যে নিরাপত্তার যে বিষয়টা, এটা আসলে আমাদের কিছুটা দুর্বলতা, হয়তো আমাদের জাতিগত দোষ দেওয়াটা উচিত না, তারপরে আমরা এইভাবে অভ্যস্ত কাজ করে। জি, যে যেমন একজন ওয়ার্কারকে বলা হলো মাস্ক পরতে, তার ডাস্টে নাকে যাবে, কিন্তু যখন দেখা যাচ্ছে তাকে
কেউ একজন কাছাকাছি আছে সে হয়তো তখন পড়ছে, কিন্তু যে চলে যাচ্ছে কেউ আর সাথে সাথে খুলে রাখছে। আচ্ছা তো এটা তার এই অভ্যাসটা ওয়ার্কারদের হয়ে আসতে সময় লাগবে। সেটাই। ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। ডক্টর উলফাত হোসেন, আপনাকে জানতে হচ্ছে যখন নিরাপত্তার কথা বলছি আমরা শ্রমিকের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য, নিরাপত্তা আরেকটা সফট সাইড আছে। যেমন আমরা বিল্ডিং সেফটির কথা বলছি, আগুনের সেফটির কথা বলছি, আরেকটা সেফটি হচ্ছে তার সফট সাইড, যেটা হচ্ছে তার চাকরির নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা, হ্যাঁ, চাকরি করবার ক্ষেত্রে তার ফ্রিডম অফ এক্সপ্রেশনটা আছে কিনা, এই নিরাপত্তাটা আসলে কতটা জরুরি এবং সেটা কতটা নিশ্চিত করা হচ্ছে আমাদের ফ্যাক্টরিগুলোতে? হ্যাঁ, এটা খুবই জরুরি। এবং এটা আপনি যেটা বললেন যে কতটুকু এটা নিশ্চিত করা হচ্ছে, আসলে এখন এই অ্যাকর্ড অ্যালিয়েন্স আসার পরে আমাদের এখানে ওয়ার্কার্স পার্টিসিপেশন কমিটি করেছে, ওয়ার্কার্স ওয়েলফেয়ার করা হয়েছে, ওয়ার্কারদের সেফটি সিকিউরিটির উপরে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং সেখানেও কমিটি আছে এবং তারা বিভিন্নভাবে তাদের কনসার্নগুলো তারা ভয়েস করছে। জি। কিন্তু এটার সঙ্গে যেটা আসলে প্রয়োজন, আরেকটি প্রয়োজন হলো যে নিরাপত্তা শুধু স্ট্রাকচার দিয়ে বা আগুন থেকে রক্ষা পাওয়ার জন্যই নিরাপত্তা নয়, তার একটি নিরাপত্তা হলো কিন্তু আপনার ফিনান্সিয়াল এবং অর্থনৈতিক নিরাপত্তা। এই অর্থনৈতিক নিরাপত্তা কিভাবে হতে পারে, সেটা এক, তার স্যালারি; দুই হলো তার ইন্স্যুরেন্স, তার লাইফ ইন্স্যুরেন্স, তার হেলথ ইন্স্যুরেন্স, এবং তার চাকরি যদি চাকরিতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার গ্র্যাচুইটি তার ফ্যামিলি লেভেলে এটা যাচ্ছে কিনা সেটাকে এনশিওর করতে হবে। এবং তাদের একটা দিক দেখাতে হবে কোম্পানিগুলোকে, ইন্ডাস্ট্রিতে, যে এটা তোমার কোম্পানি এবং তুমি কাজ করলে তোমার জন্য আমি যে যতটুকু রিমুনারেশন দিচ্ছি ঠিক একই রকমভাবে তোমার কাছ থেকেও আমি রেসিপ্রোকেট করতে চাই, তোমার কাছ থেকে আমি সেই আশাটাই করি। তো এটা যখন গিভ অ্যান্ড টেকের একটা প্রশ্ন আছে, কিন্তু আমাদের দেশে দুঃখজনক হলো সত্য যে এই হেলথ ইন্স্যুরেন্সগুলো এবং হেলথ মেজারগুলো অতটা ভালো নয়, যেটা আরও হওয়া উচিত আমি বলে মনে করি। এবং এখানে অ্যাকর্ড অ্যালিয়েন্স যে একটা প্রেশার দিচ্ছে এটা আমি মনে কিছুটা যুক্তিসঙ্গত। ধন্যবাদ। অ্যাকর্ড অ্যালিয়েন্সের পরে আমরা বলছি যে এন্টারপ্রেনাররা বলছেন যে তাদের খরচ অনেক বৃদ্ধি পেয়েছে, তাদের অপারেশনাল কস্ট বেড়েছে এই কমপ্লেক্সের কারণে। সেই অনুযায়ী কি পণ্যের দাম বেড়েছে, মানে এক্সপোর্ট মার্কেটের দাম বেড়েছে কিনা? অ্যাকচুয়ালি খরচ তো বেড়েছে, অবশ্যই বেড়েছে। কারণ যে কোনো রেমিডিয়েশনের জন্য আমাদের তো রেমিডিয়েশন করতে হয়, যে ফায়ার সেফটি রেমিডিয়েশন করার জন্য আসলে মূলত 3 ধাপে রেমিডিয়েশন করতে হয়। আচ্ছা। একটা হচ্ছে ফায়ার সেপারেশন, যেটাকে ফায়ার ডোর মূলত করতে হয়। দেন তারপরে আগুনকে সাপ্রেস করার জন্য বা কন্ট্রোল আনার জন্য স্প্রিংকলার বা হাইড্রেন সিস্টেম করতে হয়, এবং আগুন লাগলো কিনা সেটার জন্য ওয়ার্নিং দেওয়ার জন্য ডিটেকশন অটোমেটিক ডিটেকশন সিস্টেমটা করতে হয়। এগুলো খরচ ব্যাপার, ফলে কোটি কোটি টাকা ব্যয় করতে হচ্ছে, এটা তো আছেই। আর আমরা দেখেছি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা গত কয়েক বছরে যে বাইরের ক্ষেত্রে যেটা দেখেছি, দাম বাড়ার সম্ভব তো হয়নি, কোনো কোনো ক্ষেত্রে কমেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় যে সমস্যা, যেটা হচ্ছে যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স বাংলাদেশে কাজ করছে, জি, কিন্তু কর্মপরিবেশে শ্রমিকের কর্মপরিবেশের নিরাপত্তা কিন্তু সব দেশেই প্রয়োজন। এক্স্যাক্টলি, সে সবখানে, শুধু বাংলাদেশ নয়, শুধু বাংলাদেশ আসলে এটা তো আমরা দেখতে পাচ্ছি না, বাংলাদেশে বসে আমরা দেখতে পাচ্ছি না অন্যান্য দেশের পরিবেশটা কিরকম। রাইট। এটা অ্যাকর্ড অ্যালায়েন্স বা বাইরে আমরা আশা করব এখানে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে, আমরা ওই জায়গাটা যদি আনা হয় তাহলে আমাদের যে সক্ষমতার যে প্রবলেমটা যেটা আছে আমরা অনেকখানি ওভারকাম করব। জনাব মাহফুজ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর উলফাত হোসেন, আপনাকে ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবারও কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল আজকের মধ্যে খতনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমার সাথে থাকবেন, দেখা হবে আবার।